আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের পুলিশ রিমান্ডে। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32 নম্বর। শোক দিবসের কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন আরও 5 জন। বঙ্গভবনে কাল শপথ। এবং আগামী রোববার খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত হওয়া এইচএসসির পরীক্ষা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পল্টন থানার হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ গ্রেপ্তার 3 আসামির 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রশিদুল আলম উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের রিমান্ডে পাঠান। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকতকে। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ অবস্থার মধ্যেই কোর্ট হাজতখানা থেকে আদালতে তোলা হয় 3 আসামিকে। জনাকীর্ণ আদালতে শুনানি শুরু হয় বিকেল 4টার দিকে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রশিদুল আলম প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক অবস্থায় মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন। ইন্টারনেট সংযোগ বন্ধ করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দাবি করে আইনজীবীরা আরও বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাহির করে আনার জন্য প্রার্থনা মতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং এটা সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ডের জন্য দেশবাসী তাকিয়ে আছে। এর আগে বুধবার রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ 3 জনকে গ্রেফতার করা হয়। মিন্টু রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের। 19 জুলাই কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে এরপর দিন মামলা করেন নিহতের স্ত্রী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 15 আগস্টে এবার ধানমন্ডি 32 নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য। শ্রদ্ধা জানাতে যেতে পারেননি আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা। ভোর থেকেই ধানমন্ডি 32 মুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই, কিন্তু তেমন কিছুই হয়নি। 1.5 দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি 32-এ হতো জাতীয় শোক দিবস।
রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শোক দিবসের সরকারি ছুটি। ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও। সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এতটুকু হয়েছে, নাহলে হতো না। হাসিনার ভুল সিদ্ধান্তের জন্য আর কাদেরের সিদ্ধান্তের জন্য। গুলি করলেই তো সব কিছু সলিউশন হয়ে যায় না। ধরেন সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে, ক্ষোভ আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন, হয়তো সে মানুষটা মারা গেল, কিন্তু ওই মারলে কি সব কিছু সমাধান হয়? গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজীব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় 15 আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি। যারা স্বৈর শাসককে আমরা আন্দোলনের মাধ্যমে পতন করেছি, কিন্তু তাদের দোসররা, তাদের দালাল্লা এখনো পুরোপুরিভাবে এই দেশ থেকে নির্মূল হয় না। একদম ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোকদেরকে দিয়ে তারা একদম তাদের অফিস ভরাট করে রেখেছে, যার এই ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লাগামহীন দুর্নীতিপাট, বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। তার এই বহিঃপ্রকাশ হিসেবে 16 বছর 17 বছর বাংলার মানুষ অনেক কষ্ট করেছে। পরিস্থিতি যাতে কোনো অবস্থায় আর অস্থিতিশীল না হয় সেজন্য ভোর থেকেই ধানমন্ডি 32, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ 27 নম্বর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। আমার ছোট 10 বছরের বাচ্চা আছে, আমি তাকে বাসায় রেখে চলে আসছি। সে আসার সময় বলতেছে কেন যাচ্ছে, আমি বাবা তোমার মতো ভাই বোন সবাই তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে যাও তুমি। যে ছাত্রদেরকে হত্যা করেছে, যে মায়ের বুক খালি করেছে, তাদের হাহাকার এখনো যায়নি, তাদের সঠিক বিচার এখনো পায়নি, যার কারণে আমরা এখনো রাজপথে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয়। সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগতিক করে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে এভাবেই। আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দায়ী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দেন অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শেরফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনও দেশে বিদেশে নানা ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য, ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএতে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরই মধ্যে কাজও শুরু করেছেন তদন্ত কর্মকর্তা। এদিকে ঢাকার সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন ছাত্র জনতার আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী সিয়ামের বাবা। ওই দিনই সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরই মধ্যে তদন্ত কাজ শুরু করেছেন তিনি। অভিযোগকারীর আইনজীবী গাজী MH তামিম জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করা হবে। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসেবে রেকর্ড করেছেন। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালে সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। আইনজীবী তামিম আরও জানান, নিয়ম অনুযায়ী তদন্ত শেষে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের মাধ্যমে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এই আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। এদিকে রাজধানীর শেরেবাংলানগর এলাকায় সিএনজি চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে এবং মোহাম্মদপুরে মাদ্রাসা ছাত্র জোবায়েদ হোসেন ইমনকে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আলাদাভাবে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে মামলা দুটি করা হয়। আইনজীবীরা জানান, এসব হত্যা মামলাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। এটাই হবে বেস। সরকার শুধু বলে দিবে যে তদন্ত সংস্থাকে যে এই মামলাকে বেস করে সারা বাংলাদেশে তদন্ত করবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। এ সময় তদন্তের স্বার্থে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে সব ধরনের সহায়তার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত রাসনা দাসের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্যরা। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তার মন্ত্রণালয়ে বৈঠক শেষে বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহেই ঢাকায় আসছে সংস্থাটির তথ্য অনুসন্ধান দল। জানান, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে তদন্ত করবে জাতিসংঘ। বুধবার রাতে ফোনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। The fact that there would be a UN-led mission, we have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact-finding. But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed. স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। অন্যদিকে রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে সমস্যা হবে না বলে পররাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটক্স। Assisting your country in energy security. Rupur nuclear power plant is under construction. This year in December we expect one event. It will be physical startup of the unit 1. তাছাড়াও পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনরি। তিনি জানান, গত 50 বছরের মতোই বাংলাদেশের বন্ধু হিসেবে কাজ করে যাবে তার দেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা।
বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। আগামীকাল শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে বিকেল 4টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 9 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন মন্ত্রী পদমর্যাদায় শপথ নেন আরও 12 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় অন্য 3 উপদেষ্টা পরে শপথ নেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে বাড়ল উপদেষ্টা পরিষদের পরিধি। তবে কারা হচ্ছেন নতুন উপদেষ্টা সে বিষয়ে এখনো কিছু জানায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার রাতে ডক্টর ইউনূসকে ফোন করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অভিনন্দন জানিয়ে বলেন, তার দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন। এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে এক অভিনন্দন বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্ব জাতির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথ দেখাবে। সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শান্তিপূর্ণ পন্থায় গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে যুক্তরাজ্য ডক্টর ইউনূস ও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়। আগামী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রকাশ করা হয়েছে নতুন রুটিন। পরীক্ষা চলবে 8 অক্টোবর পর্যন্ত। ছাত্র আন্দোলনের কারণে কয়েক দফা পেছানো হয় পরীক্ষা। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঘরে থাকা অবস্থায় নিহত নারী ও শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং সংগঠিত সব হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই বিষয়ে আদেশ দেওয়া হবে 5 সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে 5 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন আদালত। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই দুটি রুল জারি করে। গভর্নমেন্ট পলিসির জন্য এটা কি হবে, এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে। আমি কোর্টের কাছে একটি বলেছিলাম যে ইন্টারিম অর্ডারটা হয়তো আইনগত কারণে আমাকে দিচ্ছেন না, ওনারা যদি চলে যায় বা ওনারা যদি যারা রেসপন্সিবল তারা যদি কোনোভাবে স্কিপ করে আমার কাছ থেকে আমার নিজের কাছ থেকে আমার কোনো তো কষ্ট থাকবে না, কারণ আমি এসেছিলাম আপনাদের কাছে কনস্টিটিউশনাল কোর্ট, ইকুইটেবল কোর্ট, তার কাছে এসেছিলাম যে তাদেরকে বার করা হয়। শেখ হাসিনা সহ তার দোসররা দুঃশাসন আর দুর্নীতির যে সীমা লঙ্ঘন করেছিল সে কারণেই তাদের পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনার দম্ভ আর প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ 15 আগস্ট পালন করতে পারছে না। ভারতে বসে হিন্দু সম্প্রদায়কে ঢাল বানিয়ে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সব চক্রান্ত নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কথা বলেন মির্জা ফখরুল। আল্লাহর কি হুকুম দেখেন তাকে সেই তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কথা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আমার অধিকারদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না।
ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মী সহ প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন চলাকালে পল্টনে পুলিশের গুলিতে নিহত এক রিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এ দাবি জানান। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বায়তুল মোকাররম ও বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অন্যদিকে একই দাবিতে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মহানগর ঢাকা উত্তর বিএনপির নেতাকর্মীরা। এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে, তাদের বিচার বাংলাদেশেই হবে। ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম খানকে ঘিরে যে দুর্নীতির চক্র গড়ে উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি জানান, তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল গণমাধ্যমে তাকসিম খান পদত্যাগ করেছেন বলে জানা গেছে। পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেন তিনি। বিগত সরকারের আমলে দুর্নীতিসহ নানা কারণে আলোচিত হন ওয়াসার সদ্য বিদায়ী এই ব্যবস্থাপনা পরিচালক। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, দেশের যেসব উপজেলায় চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। একই সাথে বিভিন্ন সিটি কর্পোরেশনের অনুপস্থিত মেয়রদের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তারা। স্থানীয় সরকার বিভাগ থেকে এসব বিষয়ে আদেশ জারি করা হয়েছে। 14 আগস্ট থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে বলেও আদেশে জানানো হয়। যিনি তত্ত্বাবধায়ক আছেন ওনার প্রতি আমাদের পক্ষ থেকে, আমাদের আউটসোর্স পরিবারের পক্ষ থেকে আমরা করজোরে মানে কান্না সুরে বলবো, আমাদের প্রতি আপনারা নজর দিন। উনি পলাতক, এখন আমরাই চাচ্ছি যে ওনাকে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে ওনার শাস্তি দেওয়ার ব্যবস্থা। মাস্টারুল কর্মচারী যারা আছে তারা আজকে 17-18 বছর ধরে তারা নিপীড়িত, তাদেরকে যে বেতন এবং দিচ্ছে, এটা বর্তমান সময়ে এই বেতন দিয়ে চলাটা খুবই দুষ্কর। তাকসিমের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি টার্মিনেট করা হয়েছে। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, বা চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। 27 দিন পর স্বাভাবিক হলো সারা দেশে ট্রেন চলাচল। চালু হলো আন্তনগর ট্রেন। এতে স্বস্তিতে যাত্রীরা। রেল বিভাগ জানায়, তখনকার রেলমন্ত্রীর নির্দেশে এত দীর্ঘ সময় বন্ধ ছিল ট্রেন সার্ভিস। এতে শুধু টিকিট বিক্রিতেই ক্ষতি হয়েছে শত কোটি টাকা। এখন রেলকে ঠেলে সাজানোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। সচল হলো সারা দেশের রেল নেটওয়ার্ক। চালু হলো ট্রেন। যাত্রীদের উপস্থিতিতে প্রাণচঞ্চল কমলাপুর স্টেশন। জানা গেছে, ছাত্র আন্দোলনে ঢাকায় মানুষের জমায়েত বন্ধে ও যাত্রীদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তখনকার রেলমন্ত্রী। সরকারের যাত্রা বন্ধ হবার পর আবার শুরু হলো ট্রেন যাত্রা। সারা দেশে 300-র মতো ট্রেন চলাচল করে। প্রতিদিন যাত্রী পরিবহন হয় 2.5 লাখ। দৈনিক টিকিট বিক্রি হয় 4 কোটি টাকার। 27 দিনে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। তারপরও ট্রেন চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। ট্রেনটা আমাদের জন্য খুব জরুরি ছিল। রোডের যে জ্যামের অবস্থা, সেখান থেকে বাঁচার জন্য হলেও আমাদের ট্রেনটা খুব স্বস্তি নিয়ে আসছে। ট্রেনটা চালু হওয়ার পরে আপনার জনগণ অনেক খুশি হয়েছে এবং শান্তি মতে দেশের বাড়িতে যাইতেছে, অফিস আদালত করতে পারতেছে। ট্রেনে চললে একটা সুবিধা আছে, যানজট কম থাকে, সহজে যাওয়া যায়, আর তারপরে ভাড়াটা একটু কম লাগে। কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করছে 126টি ট্রেন। ক্ষতিগ্রস্ত হয় বন্ধ থাকবে পারাবত, সিরাজগঞ্জ, জামালপুর ও বুড়িমারি এক্সপ্রেস। দুর্নীতির রাশ টেনে ধরে
যাত্রীর সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান রেলের মহাপরিচালক। যেহেতু এখন বৈষম্য নিয়ে কথা, আমরাও চাই যে অন্তত আমাদের সব ক্ষেত্রে আমাদের যারা কর্মচারী যারা আছে, রেলে কাজ করতেছে, কর্মকর্তা যারা আছে বা যে পর্যায়ে থাকুক না কেন, তাদের মধ্যে যে সমস্ত ক্যাবগুলো আছে, যাত্রীদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে, সেই চাওয়াগুলো যতটুকু সম্ভব অ্যাড্রেস করার দরকার, যেগুলো আমরা সেগুলো অ্যাড্রেস করব, যাতে সব কিছু একটা নতুনভাবে সুন্দরভাবে চলতে পারে। আপাতত বন্ধ থাকবে ভারতের সাথে ট্রেন যোগাযোগ। বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পত্তি হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বারবার। আবার আন্দোলনের সময় রাষ্ট্রীয় এই সম্পদের ক্ষতিও করেছে দুর্বৃত্তরা। রেল যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে এই সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। বাংলাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতি শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন মোদী। এ সময় তিনি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे, कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের উপর হামলাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সাক্ষাৎ করেছে হিন্দু মহাজোট। আলোচনা সভায় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রামাণিক বলেন, কিছু অপপ্রচারকারী দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা উল্লেখযোগ্য নয় বলেও জানান তিনি। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশ এতদিন স্বৈরাচারের আওতায় ছিল, এখন সবাই মুক্ত। একতা ভাঙতে দুষ্কৃতকারীরা সংখ্যালঘুদের ওপর হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি। চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এরই মধ্যে এস আলমের স্ত্রী, ভাই সহ পরিবারের সদস্যদের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। গত 14 আগস্ট পাঠানো এই চিঠিতে নিজ নামে পরিচালিত অ্যাকাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে NBR। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমন আরা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চাওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া এবং নিজ দেশে ফিরে যেতে 2 মাস সময় দিয়েছে দেশটির সরকার। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য প্রবাসী বাংলাদেশিরা এই সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারবেন। এই সময়ের মধ্যে অবৈধভাবে থাকা বাংলাদেশিরা সেখান থেকে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবারও স্বাভাবিক হতে শুরু করেছে ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত। ইতোমধ্যে পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যটক আকর্ষণে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার প্রতিনিধি মজেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। সৈকতের বেলাভূমিতে বেড়েছে সমুদ্রপ্রেমীদের পদচারণা। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, হোটেল মোটেল। গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। থানাগুলো সচল হওয়ার পর চালু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমও। সৈকতে ভ্রমণরত পর্যটকরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। একটু বিকাল যখন গড়িয়েছে তখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশরা ওই মাথা থেকে একদম ওই বিচ পর্যন্ত আমরা টহল দিতে দেখেছি। 2 দিন হয়েছে আমরা ঘুরতেছি, বর্তমানে অনেক পর্যটক বেড়েছে।
পাশাপাশি আজকে দেখলাম ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম ছিল, ওনারা পর্যটকদেরকে খোঁজখবর নিচ্ছে। পর্যটকদের জন্য সৈকতে চালু করা হয়েছে সব ধরনের সেবা। ছাত্র আন্দোলনে কক্সবাজারের পর্যটন শিল্পে যে 7 থেকে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এইবার সেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের আন্দোলনের ভয়াবহতার মধ্য দিয়ে কক্সবাজার পর্যটন শিল্পের একেবারে খুবই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। আমরা আশা করতেছি কক্সবাজারের পর্যটন শিল্পের পরিবেশ খুব শান্ত রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার আসতে পারবেন। এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানে সেনাবাহিনী কাজ করছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস যে ট্যুরিস্ট যারা আসতে চান তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা ছিল, এই যে আবার বেড়ানোর যে বিষয়টা, এগুলো সবগুলো আবার সচল হবে। আমরা খুব দ্রুত একটা প্রাণবন্ত কক্সবাজার নগরী পাবো। আমরা কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে নাটোর জেলা বিএনপি। শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান দলের নেতাকর্মীরা। পরে কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপি সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গণহত্যার জন্য যদি ৭১ সালে জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পার্টেক্স খেলার খবর। সঠিকভাবে বোলারদের ব্যবহার করতে পারার উপরই দলের সাফল্য নির্ভর করবে। পাকিস্তানের লাহোরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এদিকে পাকিস্তান তরুণ স্পিনার আবরার আহমেদ জানান, যে কোনো উইকেটে বাংলাদেশকে হারাতে প্রস্তুত পাকিস্তান। পরাগ আরমানের রিপোর্ট। কিছুদিন বিরতির পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে কাজ করতে নেমেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। পাকিস্তানের উইকেট এবং প্লেইং কন্ডিশন কিংবা খেলোয়াড়দের নিয়ে নিখুঁত ধারণা আছে এই পাকিস্তানির। সামনেই পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ টাইগারদের, তাই তো মুশতাকের ফিরে আসা দলের জন্য আশীর্বাদ বটেই। বাংলাদেশের বেশ কিছু ম্যাচ আমি দেখেছি, তাদের স্পিন আক্রমণ বেশ ভালো। আমিও চেষ্টা করছি স্পিনারদের আরও ক্ষুরধার করতে। তবে খেলার সময় সঠিকভাবে বোলার ব্যবহারের উপর সাফল্য নির্ভর করবে। বাংলাদেশের চেষ্টা থাকবে সিরিজ জেতার। এদিকে পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং বান্ধবী হয়ে থাকে, পেসাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। তবে উইকেট যেমনই হোক না কেন, বাংলাদেশকে হারানোর প্রত্যয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের কণ্ঠে। আমাদের প্রত্যেক স্পিনার প্রস্তুত হচ্ছে, উইকেট যেমনই হোক লাইন ও লেন্থ ঠিক রেখে বল করব। বাংলাদেশকে আমরা হারাতে চাই। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে দর্শক শূন্য মাঠে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। পরাগ আরমান, এটিএন বাংলা। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেননি বলে জানালেন মাশরাফি বিন মুর্তজা। ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। রিপোর্ট করছেন SM আশরাফ। বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, প্রতিদিনই বাড়ছিল নিহতের সংখ্যা, তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর পক্ষে দাঁড়াবেন। কোনো ক্ষোভ থেকে করেছে, আবার থাকতেও পারে, আমার কাছে মনে হয়।
কিন্তু তার নীরবতা হতবাক করেছে ভক্ত সমর্থকদের। তবে এই আন্দোলনে রাজনৈতিক কারণে চুপ থাকলেও তার যে সমর্থন ছিল সেটা স্বীকার করেছেন মাশরাফি। এখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানান সাবেক অধিনায়ক। এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। ভবিষ্যতে কখনো নিজ এলাকার মানুষের বিরুদ্ধে বিচার চাইবেন না বলেও উল্লেখ করেন নড়াইলের এই সাবেক সংসদ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। পল্টন থানায় হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের পুলিশ রিমান্ডে। ছাত্র জনতার দখলে ধানমন্ডি 32 নম্বর, শোক দিবসের কর্মসূচি পালন করতে পারেনি আওয়ামী লীগ। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, হুঁশিয়ারি সমন্বয়কদের। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 খুনের মামলা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন আরও 5 জন, বঙ্গভবনে কাল শপথ। এবং আগামী রোববার খুলছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্থগিত হওয়া এইচএসসির পরীক্ষা। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।